মনে থাকে না লেকচার রেকর্ড করে কি কোনো লাভ হয় তোমাদের? আজকে কয়জন আসছে জানি না, আজকে আসছে প্রায় 50 জন 58 জন। আচ্ছা, এখন স্কিন এফেক্টটা কেন হয় এটা তোমাদের গতকালও বলছি যে কন্ডাক্টিং মিডিয়ামে যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যায় সেটা ওই সারফেসে ঠিক নিচে দিয়ে যায়। তো এই জন্য দেখা যায় লো ফ্রিকোয়েন্সিতে তারের যদি সবটুকু জায়গা জুড়ে কারেন্ট ফ্লো করে, কিন্তু হাই ফ্রিকোয়েন্সি দিকে দেখা যায় মাঝখানের অংশটা ডিপ্লেটেড হয়ে যায়, মাঝখান দিয়ে কারেন্ট যায় না। তো এই যে আস্তে আস্তে যত ফ্রিকোয়েন্সি বাড়ে ততই স্কুইজ হয়ে এটা একেবারে সারফেসের নিচে দিয়ে যাওয়া, ঠাসাঠাসি করে যাওয়ার চেষ্টা করে, এবং এখানে তখন রেজিস্ট্যান্স কিন্তু বেড়ে যায়, তখন এই এসি সিগন্যালের রেজিস্ট্যান্স বেড়ে যায়। সেটাই আমরা গতকাল বলছিলাম যে আমরা এসি রেজিস্ট্যান্স বের করব। তো এটাই ছিল লাস্ট ক্লাসে এগুলো, এবং অনেক কিছু এখানে বলছিলাম। এই প্রবলেমগুলো তোমরা করছো কিনা জানি না। আচ্ছা, তাহলে আজকে পরবর্তী লেকচারে চলে আসি এসিডিসি রেজিস্ট্যান্স। আচ্ছা, তো এসিডিসি রেজিস্ট্যান্স এটা তো তোমার বলা হলো যে কেন এটা হয়, এবং সেটা আমি ছবিতে দেখাইছি, এবং এগুলোকে এই যে ছবিতে আমি ক্যালকুলেট করার চেষ্টা করব। মনে করো এটা হলো লো ফ্রিকোয়েন্সিতে ছবি এ, যেটা লো ফ্রিকোয়েন্সিতে সমস্ত জায়গা জুড়ে যাচ্ছে তারের, যে তারটার ক্রস সেকশনাল রেডিয়াস হচ্ছে এ। তখন আমরা ডিসি রেজিস্ট্যান্স ক্যালকুলেট করি কিভাবে? ডিসি রেজিস্ট্যান্স ক্যালকুলেট করা হয় এই যে আর ডিসি এল বাই কত, মনে করে এল মিটার লম্বা। এটা তো আমি সামনাসামনি দেখাইছি, যদি শোয়ায়ে দেখাই তো শোয়ায়ে দেখাইলে এখানে দেখানো যাবে না, এইখানে দেখানো যাবে একটা একটা তার। হ্যাঁ, এই যে তারটা, মনে করে এই তারটা এখানে এল মিটার লম্বা, এল লেংথ হচ্ছে এল মিটার। তাহলে এই তারের ডিসি রেজিস্ট্যান্স কেমনে বাইর করা হয়? সেটা হলো এই যে নরমালি ডিসি রেজিস্ট্যান্স বের করার জন্য এই হলো ফর্মুলা, যে এল বাই কন্ডাক্টিভিটি আর এস ডিএস হচ্ছে তার ইয়ে স্যার কি বলে, ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়া যেহেতু সার্কুলার, এই জন্য পাই আর স্কোয়ার বা পাই এ স্কোয়ার আসছে। হ্যাঁ, হ্যাঁ, বুঝাচ্ছে এটা এটা এই যে এস ডিসি মানে সারফেস এরিয়া অফ সার্কেল, সার্কুলার ক্রস সেকশনাল এরিয়া পাই আর স্কোয়ার। তো এইটা হলো ডিসি রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা। এখন হাই ফ্রিকোয়েন্সিতে গিয়ে দেখা যায়, এই হাই ফ্রিকোয়েন্সিতে দেখো মনে করে এইরকম একটা ডেল ডেল মানে হচ্ছে যেটুকু সে পেনিট্রেট করতে পারে, যেটুকু করতে পারে ফ্রিকোয়েন্সি ওয়াইজ। লো ফ্রিকোয়েন্সিতে হয়তো লো ফ্রিকোয়েন্সিতে হবে এই থিকনেসটা কম হবে, হাই ফ্রিকোয়েন্সিতে এই থিকনেসটা একেবারেই কম, পেঁয়াজের খোসার মতো একটা একটা সারফেস। পেঁয়াজের খোসার যে থিকনেস ওইরকম একটা থিকনেসে মনে করো, ওই থিকনেসের ভিতর দিয়ে কারেন্ট যাবে। তো এইটা বের করার জন্য এই এস এরিয়া অফ এসি বের করার জন্য এই ডব্লিউ ডেল এই ফর্মুলা আমরা ইউজ করলাম। ডেল ইজ দ্য পেনিট্রেশন ডেপথ, আর ডব্লিউ হলো তার মানে সারকামফারেন্স। তো সারকামফারেন্স ইনটু ডেল, এটা হলো এসি এরিয়া। তাই এসি কারেন্ট কিভাবে ডিফাইন করব? ডিসির মতোই, এল আর যেটুকুর ভিতর দিয়ে কারেন্ট যায় সেটা এসি, এরিয়া অফ এসি এরিয়া কারেন্ট ফ্লোয়িং, এসি কারেন্ট ফ্লোয়িং এরিয়া। তো সেটা যদি করি তাহলে দেখা যায় এটা চলে আসে আমাদের আর কি হলো এটা, তাহলে এটার ফর্মুলা আসে 5.3 দিয়ে লেখা যায় 5.3। এখন রেশিও যদি নেই এসি ডিভাইডেড বাই ডিসি, তাহলে দেখা যায় এ ডিভাইডেড বাই টুয়াইস ডেল। এ হচ্ছে তোমার রেডিয়াস, যেটা হচ্ছে মিলিমিটার। এ হচ্ছে রেডিয়াস, মিলিমিটারে থাকে সাধারণত, 1 মিলি 2 মিলি এরকম মিলিমিটারে থাকে রেডিয়াস। আর ডেল ডেল হচ্ছে তোমার পেনিট্রেশন ডেপথ, যেটা হাই ফ্রিকোয়েন্সিতে থাকে মাইক্রো অর্ডারে।
মাইক্রোমিটার অর্ডারে। ফলে এইখানে দেখো মাইক্রোমিটার অর্ডার আর এটা হচ্ছে মিলি অর্ডার। তাহলে এখানে একটু 10⁻³ বেশি, এটাকে যদি উপরে ভাগ করো দাও, ভাগ করতে হবে যেহেতু, এই জন্য এটা রেশিওটা অনেক বড় হয়। এই এসি তার মানে এসি রেজিস্ট্যান্স সবসময় একটু বেশি হয়। এই যে এখানে লেখা আছে সিন্স del is less than A at high frequency, that shows that DC resistance quick gelo RAC is far greater than RDC. তো এগুলাকে আমরা যদি এক্সাম্পল হিসেবে একটা দেখাই, যে একটা এক্সাম্পল করে দেখাইছি, এটা করে দেখলে পরে, এটা কোয়েক্সিয়াল কেবলের জন্য বের করছি। কোয়েক্সিয়াল কেবলের দুটা ইয়ে থাকে, কন্ডাক্টর থাকে, একটা ভিতরের কন্ডাক্টর, একটা বাইরের কন্ডাক্টর। তো এগুলোর থিকনেস এভাবে বের করছি। বের করে এখানে যে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আর ইনার এবং আউটারের যোগফল, সেটা বের করে যতই করলাম, সেটা শেষ পর্যন্ত রেশিও দেখালাম। রেশিও আকারে যদি দেখাই তখন দেখা যায় এটা অলমোস্ট 148 বা 149 টাইমস হায়ার দেন ডিসি। এরকম ভাবে আরেকটা করছি এখানে, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা ওয়্যার, সেখানে দেখা যাচ্ছে 356, রেশিও হচ্ছে 356, ওখানে আসছে 150, এখানে আসছে 356, 350, ওখানে আসছে 150 গুণ, এখানে আসছে 350 গুণ। এইরকম ভাবে দেখা যায় ডিসি রেজিস্ট্যান্স এসি রেজিস্ট্যান্সের, এসি রেজিস্ট্যান্স অনেক বেশি থাকে। তাহলে এবার আমরা কি বুঝলাম, যে কোনো একটা কন্ডাক্টিং ওয়্যারে যখন কারেন্ট ফ্লো করে, সেটা ডিসি বা রেজিস্ট্যান্স যখন ফ্রিকোয়েন্সি যখন 0 অর্ডারে থাকে মিন্স ডিসি, আর ফ্রিকোয়েন্সি যখন হাই ফ্রিকোয়েন্সিতে যায়, বাড়তে শুরু করে তখন তার রেজিস্ট্যান্স, ওই একই তারের রেজিস্ট্যান্স বেড়ে যায়। এই এসি রেজিস্ট্যান্স ডিসি রেজিস্ট্যান্স বের করার কাজে দেখালাম। এইভাবে আমরা হাই ফ্রিকোয়েন্সি সার্কিট গুলো ডিজাইন করার সময় খেয়াল রাখতে হয় যে আমার তারের মধ্যেও কিছু ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। অতএব ওইটাকে কিভাবে অ্যাভয়েড করব, যত ছোট পরিমাণ তার ইউজ করা যায়, যত লেন্থ কমানো যায় তত ভালো। এই তাহলে এই এসি রেজিস্ট্যান্স ডিসি রেজিস্ট্যান্স সম্বন্ধে বলা হলো। এটা সম্বন্ধে মাঝে মাঝে কোশ্চেন আসে, শর্ট কোশ্চেন আসে, ডেরিভেশন আসে। ডেরিভেশন হলো ওই যে এই রেশিওটা বের করার, এই রেশিওটা বের করে দেখানো, এই যে A/2del, এটা ডেরিভেশন করে দেখানো। এটা হচ্ছে এই রেশিও অফ এসি ডিস্টেন্স। কন্ডাক্টিং মিডিয়ামের ভিতর দিয়ে যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফ্লো করে, তখন ফেজ ভেলোসিটি কেমন সেটা বের করার জন্য এই যে আমাদের আলফা বিটা লাগবে, এবং ফেজ ভেলোসিটির ফর্মুলা হচ্ছে ওমেগা বাই আলফা বিটা। এই ওমেগা বাই বিটা মানে এটা। তো এবার এই ফেজ ভেলোসিটি আমরা দেখব। ওয়েভলেংথ বের করার জন্য এগুলো পরে একটু এক্সাম্পল দেখবো, আপাতত ফর্মুলা ডেরাইভ করে রাখলাম, এগুলো কাজে লাগবে পরে যখন তুমি অঙ্ক করবা। আবার দেখো ওয়েভলেংথ, গুড কন্ডাক্টর ওয়েভলেংথ তো ওই একই রকম ভাবে বের, টুয়াইস পাই বিটা জিএস জিসি। এইভাবে ওয়েভলেংথ তো বের করে এখানে দেখাইছি, কতগুলো টেবিলে দেখানো হয়েছে। আচ্ছা, এইভাবে এই যে ভেলোসিটি, এখানে ভেলোসিটি করে দেখাইছি। আচ্ছা, এখানে ভেলোসিটির মধ্যে এখানে একটা জিনিস নতুন আসবে, আমরা ভেলোসিটি দেখাইছি। দেখো, যদি আমার ফ্রিকোয়েন্সি যদি 10 মেগা থাকে আর কন্ডাক্টিভিটি যদি ডিফারেন্ট হয়, ডিফারেন্ট মেটেরিয়ালসের ডিফারেন্ট কন্ডাক্টিভিটি, তখন দেখা যায় ফেজ ভেলোসিটি ডিফারেন্ট হয়। দেখো, এই যে কপারের ফেজ ভেলোসিটি হচ্ছে কিলোমিটার পার সেকেন্ড, 1.3 কিলোমিটার। তারপরে আরো মানে এটা অনেক কম, আর এগুলোতে আরো বেশি, 4.7 কিলোমিটার পার সেকেন্ড, 500 কিলোমিটার পার সেকেন্ড, 6 কিলোমিটার, 1.6 কিলোমিটার, 1.3 কিলোমিটার। এইভাবে তোমার কন্ডাক্টিভিটির সঙ্গে ভ্যারি করে। কন্ডাক্টিভিটি যদি বাড়ে তাহলে ফেজ ভেলোসিটি কমে। আচ্ছা,
তো এরকম ভাবে আরো কিছু এক্সাম্পল এখানে আছে, যেমন কপারের ভিতর দিয়ে যখন যায়, তখন কপারের কন্ডাক্টিভিটি এত, এখন ফ্রিকোয়েন্সি ধরো কিলো, মেগা, 10 মেগা, 1 গিগা, এতে দেখা যায় ভেলোসিটি, ফেজ ভেলোসিটি কি মিটার পার সেকেন্ড। যখন কিলো অর্ডারে থাকে সিগন্যাল, তখন একটা কপার ওয়্যারের ভিতর দিয়ে 13 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটি, এই ফেজ ভেলোসিটি থাকে। তারপরে ধরো মেগাতে যখন আসে 415, ক্লোজ টু দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার, সাউন্ডের ভেলোসিটির কাছাকাছি। আবার যদি ক্লোজ টু দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইন ওয়াটার, ওয়াটারের মধ্যে এটা 10 মেগা, 10 মেগাতে দেখা যাচ্ছে 1300 মিটার পার সেকেন্ড হয় ফেজ ভেলোসিটি। আবার ধরো আরেকটু যদি গিগাতে চলে যাও, তাহলে এই কপারের ভিতরেই সেটা, তার মানে ফ্রিকোয়েন্সি বাড়লে পরে ফেজ ভেলোসিটি বাড়ে, এখানে ধরো বাড়লো, কিরকম বাড়লো দেখো, 13 কিলোমিটার, এটা কিন্তু 13 কিলোমিটার, 10 টু দি পাওয়ার 3, তো এই জন্য বললাম 13 কিলোমিটার। 13 কিলোমিটার ভেলোসিটি অফ নিউ হরাইজনস when it is 100 angstrom away from the earth। আচ্ছা, এখানে 13 কিলোমিটার এখানে বলছে। আর নিউ হরাইজন, ভয়েজার 1, ভয়েজার 2, এগুলো তোমরা কিছু জানো কিনা আমি জানি না। আচ্ছা, 13 কিলোমিটারের একটা এক্সাম্পল দেই আমি। 13 কিলোমিটার কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে 13 কিলোমিটার পার সেকেন্ড, কিন্তু এই দেখো পার সেকেন্ড, ইউনিটটা হলো পার সেকেন্ড, বুঝা যাচ্ছে? তো এবার তোমাদের ফিজিক্যালি একটা জিনিস বুঝার চেষ্টা করো, যে কত ব্যাগটা বোঝানোর জন্য বলছি। স্পিড কিরকম, এখান থেকে মিরপুর মনে হয় 10 থেকে 15 কিলো হবে নাকি, এর বেশি হবে নাকি আর 20 কিলো, কত এখান থেকে মিরপুর? না স্যার, ঠিক আছে, এরকমই হবে। 10 থেকে 15 কিলো হবে। তো যাচ্ছে মানে এই ভেলোসিটিটা হচ্ছে তার 1 সেকেন্ডে এই ভেলোসিটি। এইবার মনে করো এখান থেকে একটা বাস ছাড়লো, 1 সেকেন্ডে সে মিরপুর চলে গেল, এরকম বাস পৃথিবীতে আছে? বা রেলগাড়ি বলো, অথবা এই যে এখন আমাদের বাইর করতেছে কি জানি, এটা দোতলার উপর দিয়ে যায়, কি রেল জানি, মেট্রো রেল বলো, হ্যাঁ মেট্রো রেল বলো, এটা 1 সেকেন্ডে এখান থেকে মনে করো দোয়েল চক্কর থেকে 1 সেকেন্ডে সে মিরপুর যেতে পারবে? মানে এটাই ভেলোসিটির যে স্পিড, তুমি বুঝার চেষ্টা করো, ফিজিক্যালি বুঝার চেষ্টা করো। এখান থেকে মিরপুর 1 সেকেন্ডে যাবে, সময় কতটুকু? 1 সেকেন্ড। 1 সেকেন্ড তুমি পরিমাপ করতে পারো? 1 সেকেন্ড তুমি ফিজিক্যালি আমরা বলতে পারবা যে এটা 1 সেকেন্ড সময়? স্যার অন্য কিছু রেসপেক্টে ডিফাইন করতে হবে, হ্যাঁ অন্য কিছু রেসপেক্ট, সেটাই তো বললাম যে এমন একটা বুঝা, যেমন আমি কালকে তোমাদের বুঝাইছিলাম, বুঝাইছিলাম না, ওই কি বলে মাইক্রোমিটার বুঝাইছিলাম, চুলের ডায়ামিটার দিয়ে বুঝাইছিলাম। জি স্যার, ওই ছেলেদের চুল মেয়েদের চুল। হ্যাঁ, তো তোমরা কি চুলের ডায়ামিটার কখনো তো মাপো নাই, কিন্তু যদি মাপো তাহলে পাইবা ওটা 50 থেকে 100 মাইক্রো ভ্যারি করে। এটাই মাইক্রোমিটার বোঝানোর জন্য এর থেকে সহজ এক্সাম্পল। তুমি চুলটাকে হয়তো ধরতে পারো এই কিছুটা, যে তাও যদি 50-100 মিটার যদি মাইক্রোমিটার ঠিক যদি হয় তাহলে, কিন্তু এটা কুচি কুচি করে ফেললে হয়তো হাতে আর ট্যারই পাইবে না, এত সরু হয়ে যাবে মাইক্রোমিটার বুঝাইলাম। এবার স্পিড বুঝাই। স্পিড তুমি কিভাবে অনুমান করবে যে স্পিড জিনিসটা কি, কত দ্রুত মানুষ চলতে পারে? বেন জনসন 9 সেকেন্ড, মানে 10 সেকেন্ড ধরো, 9.8 বোধ হয়, 9.8 বার 10 সেকেন্ডে সে 100 মিটার পার হয়ে যায়। অলিম্পিকে দৌড় দেয় না, অলিম্পিকে 100 মিটার স্প্রিন্ট, অলিম্পিকে 100 মিটার স্প্রিন্টে বেন জনসন ও কানাডার, আর এখন আমেরিকার একজন আছে, সে যে কি জানি নাম ওর, ভুলে গেলাম, হুসাইন বোল্ট। হ্যাঁ হ্যাঁ, উসাইন বোল্ট। আচ্ছা, একই 10 সেকেন্ড। এখন 10 সেকেন্ড তুমি অনুমান করতে পারো 10 সেকেন্ড জিনিসটা কি আসলে? গুনতে পারো 10 সেকেন্ড, টাইমটা আবার দেখাইতে পারো 10 সেকেন্ড? আমি দেখাচ্ছি তোমাদের। 10 সেকেন্ড তুমি 12 বার করবা, মানে হাতে মানে চুটকি মারবা 12 বার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 10 সেকেন্ড হয়ে গেছে, 100 মিটার পার হয়ে গেছে।
এবার বুঝতে পারতেছো মানে স্পিডটা কি জিনিস? দেখো মানুষ যে দৌড়ায়, একটা 100 মিটার স্প্রিন্ট যে দৌড়ায় সে কিন্তু 10 সেকেন্ডে পার হয়ে যায় 100 মিটার। তুমি কিন্তু ক্ল্যাপ দিচ্ছ, মানে দিচ্ছ 12 বার, কিন্তু এর মধ্যে 10 সেকেন্ড হয়ে গেছে এবং সে 100 মিটার পার হয়ে গেছে। এইবার তোমার ওই যে আমি যে নাসার একটা রিপোর্ট দেখাচ্ছি, যেটা তোমাদের জানা দরকার। তোমরা এই সমস্ত খবর রাখো কিনা আমি জানি না, মাঝে মাঝে আমার এগুলো ইন্টারেস্ট হয়, আমি মাঝে মাঝে দেখি। মানে ভয়েজারের কথা শুনছো? ভয়েজার 1, ভয়েজার 2, ভয়েজার 3, ভয়েজার 1, ভয়েজার 2, তারপরে এই যে এখানে একটা লিখছি নিউ হরাইজন, এগুলো শুনছো? স্যার এগুলোর নাম শুনছো? সোভিয়েতের না ভয়েজার? জি স্যার, বিভিন্ন নাম আমেরিকান শুনেছি। আমেরিকান নাসা এগুলো ছাড়ছে। ও আচ্ছা, এগুলো নাসার স্পেস প্রোব, এই যে লিখে রাখছি আমি। এই যে এখন তোমার এখন ক্লাস থেকে একটু ব্রেক নিচ্ছি, এটা একটু অন্যদিকে চলে যাচ্ছি। রিপোর্ট ফ্রম নাসা, সেটা হচ্ছে কি স্পেস প্রোব। স্পেস প্রোব বুঝো জিনিসটা কি? মানে স্পেসের নিবে, মেজার করবে, মেজার, প্রোভিং করা, মেজার করা, টেস্টিং করা বা ফিল করা, প্রোভিং বা ডেটা নেওয়া, যাই বলো। তো এগুলো ধরো সেই এই যে আমাদের আমাদের সূর্যের চারপাশের এই সমস্ত এই যে হেলিস্ফেয়ার, হ্যাঁ, তারপরে এই বাউন্ডারি, এইটা একটা ম্যাগনেটিক দেখানো হয়েছে। তারপরে দেখো এই যে ভয়েজার 1, এই যে ভয়েজার 2 সূর্যের কাছে যাচ্ছে, সূর্যের আশেপাশের এরিয়াটাকে সে অবজার্ভ করছে। আসলে এই জিনিসটা কি বুঝতে পারতেছো? নাসার উদ্দেশ্য এই যে দেখো ভয়েজার 1 কাছে চলে গেছে, অনেক সূর্যের কাছে। এই যে আরেকটা ভয়েজার 2, এটা এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে ঢুকবে। কনস্টেলেশন দেখাই, কনস্টেলেশন দেখাই। আচ্ছা, এগুলো হলো তোমার মানে হরাইজন্টালি দেখাইছে সূর্য, তারপরে মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, এগুলো। তারপরে এই যে এখন পাথ দেখো, পাথ, এগুলো এখানে বোঝানো হয়েছে ডিস্টেন্স। পাথ দেখো, এই হলো পৃথিবী। তার থেকে সে এই যে ভয়েজার 1 ছাড়া হয়েছে, এই পৃথিবী থেকে ছাড়ছে। সে প্রথমে জুপিটারকে দেখবে, জুপিটারকে অবজার্ভ করে জুপিটারের ছবি নিল, জুপিটারের উপরে স্টাডি করে জুপিটারের সঙ্গে সঙ্গে ঘুরছে সে কিন্তু কয়েকদিন। এখান থেকে এমন ভাবে ছাড়া হয়, সে জুপিটারের সঙ্গে এইখান থেকে কোথাও ধরে ধরে তার প্রায় 1 দিন 2 দিন তার সঙ্গে থাকে, থেকে তার এই ছবি টবি তুলে তার যে ছেড়ে দিয়ে, আবার তাকে ছেড়ে দিয়ে চলে আসলো স্যাটার্নকে। স্যাটার্নকে ধরে, একে কদিন তার অবজার্ভ করে ওকে ছেড়ে দিয়ে চলে আসে আবার এই যে ইউরেনাস। এই ইউরেনাস কিন্তু এইখানে কোথাও ছিল, পথে কোথাও ছিল। তাকে অবজার্ভ করেছে, চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে আউটার স্পেস। আজ মন চেয়েছে হারিয়ে যেতে, বসে না একটা গান আছে না, আজ মন চেয়েছে হারিয়ে যেতে। এই যে ভয়েজার 1 হারিয়ে যাচ্ছে, ভয়েজার 1 হারিয়ে যাচ্ছে কোথায়? সেই সূর্যের, হ্যাঁ মহাশূন্যে স্যার। মহাশূন্যের কোথায়? সূর্যের শেষ সীমানা, সূর্যের শেষ সীমানা, মানে সূর্যের যে আকর্ষণ শেষ কোথায়, তার শেষ বাউন্ডারি, মানে এইখানে যেটা হেলিপ্যাড বলে, হেলিস্ফিয়ার বলে, সেইখানে কি জানি এই ইন্টারস্টেলার স্পেস। হেলিস্ফিয়ার পার হয়ে ইন্টারস্টেলার স্পেস, মানে যেখানে সূর্যের আকর্ষণ অনেক কম। এই ওট ক্লাউড, এই যে এই এলাকাগুলিতে কি অবস্থায় আছে, কি অবস্থায় বিদ্যমান, এগুলো প্রুফ করার জন্য এই নাসা যে ভয়েজার 1 ছাড়ছে কত, কোন সালে? 1977 1977। আর সেটা এই যে সূর্যের বিয়ন্ড দ্য সানস হেলিস্ফিয়ার, বিয়ন্ড হেলিস্ফিয়ার পার হয়ে, এই দেখো হেলিস্ফিয়ার হলো এই যে এটা হেলিস্ফিয়ার, হেলিস্ফিয়ারের ভিতরে কি কি আছে? মার্কারি, জুপিটার, আর্থ, যে এগুলো সব আছে। এগুলো পার হয়ে তারপরে আকর্ষণটা কেমন সূর্যের, সেটা জানার জন্য ওইখানে চলে যাচ্ছে। আজ মন চেয়েছে হারিয়ে যেতে, হারিয়ে যাওয়ার চেষ্টা চলছে তার। কোথায় চলে যাচ্ছে হিসাব নাই, কত বছর দৌড়াচ্ছে দেখো। ট্রাভেলিং এট অ্যাবাউট 17 কিলোমিটার পার সেকেন্ড, 17 কিলোমিটার পার সেকেন্ড। কত কিলোমিটার? 17 কিলোমিটার যদি হয়, তুমি মনে করো এখানে একটা ক্ল্যাপ দিলা, এই
তোমার ভয়েজার 1 মিরপুর পার হয়ে গেছে। ক্যান ইউ বিলিভ ইট? কত স্পিড দৌড়াচ্ছে? জি স্যার, অনেক ফাস্ট। নিউক্লিয়ার পাওয়ারে মিরপুর কত? মিরপুর হয়তো কত, যদি আকাশ থেকে দেখো তুমি স্ট্রেট, তাহলে কত 14-15 কিলো বা তারও কম হইতে পারে, আমি জানি না। তারপরেও তুমি অনুমান করো সে পার হয়ে গেছে, মিরপুর পার হয়ে চলে গেছে, 17 কিলোমিটার পার হয়ে গেছে, পার সেকেন্ডে দৌড়াচ্ছে 17 কিলোমিটার। কত স্পিডে যাচ্ছে দেখো। এই যে লেখা আছে, traveling at about 17 kilometers per second, it has the fastest speed of any spacecraft made by human. এর কোত্থেকে চলে আসে প্রায় আবু। It is flying for long 40 years. কত বছর দৌড়াচ্ছে? ডিয়ার স্টুডেন্টস, কত বছর দৌড়াচ্ছে? 40 ইয়ার্স। তোমার বয়স কত? 18, 19, 20, 22 হবে নাকি? 40 বছর যাবত সে দৌড়াচ্ছে। কত স্পিড? 17 কিলোমিটার পার সেকেন্ড। Can you imagine it? It is made by human. Towards Jupiter, Saturn, and Saturn's large moon, Titan, and is still going away from the Earth. It is at a distance of 155.8 astronomical unit. Astronomical unit বলে এটাকে AU. তারপরে from Earth as of January 21, 2022. লেটেস্ট ডেটা তোমাকে এই যে এখানে ওয়েবসাইট দিয়ে দিছি, ওখানে ঢুকে দেখবা, এই যে অ্যাড্রেস গুলো দিয়ে দিছি, ওখানে ঢুকে দেখবা এই ভয়েজার 1 দৌড়াচ্ছে যে প্রতি সেকেন্ডে রিয়েল টাইমে ওখানে দেখায় কত কিলোমিটার সে দৌড়ায়, তার কত পৃথিবীর ছেড়ে কত দূরে যাচ্ছে, কত দূরে যাচ্ছে। আচ্ছা, ইট ইজ দ্য মোস্ট ডিস্টেন্ট এয়ার আর্টিফিশিয়াল অবজেক্ট ফ্রম আর্থ। বাকি আর পড়লাম না, এখানে অনেক কিছু আছে, এগুলো সব পড়বা। তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা দেখাচ্ছে, সেটা বলছি। রেডিও সিগন্যালস ট্রাভেল এট দ্য স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস, নাকি? আমরা একটু কিছুদিন আগে পড়াইছিলাম না তোমাকে, এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিড কত, ভেলোসিটি ম্যাক্সওয়েল যে বের করছিল, ভেলোসিটি অফ লাইট না স্যার? সমান, লাইটের সমান। লাইটের সমান, এই তো, তাই তো বললাম, ফ্রি লাইট, স্পিড অফ লাইট। এই যে রেডিও সিগন্যাল মানে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল, রেডিও সিগন্যালস ট্রাভেল এট দ্য স্পিড অফ লাইট, ম্যাক্সওয়েলের আবিষ্কার। তাহলে দেখো কি হচ্ছে, তোমরা একটা খাতা কলম নাও, আমাকে এখন বলবো, আমি এখন এটা লুকিয়ে ফেলবো। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে এই যে এত 14999 কি জানি বলা আছে একটা। লাইট ক্যান ট্রাভেল 1 অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স, 499 সেকেন্ড লাগে তার একটা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ট্রাভেল করতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের, নট ভয়েজারের, ভয়েজারের না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের লাগে, সময় লাগে 499 সেকেন্ড। The signals from Voyager 1 take over 21 hours to reach Earth. Can you imagine ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আবিষ্কার? 21 ঘন্টা জার্নি করে সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পৃথিবীতে এসে পৌঁছায়। সেই সিগন্যাল রিকভার করে নাসা, করে তোমার ছবিগুলো তোমাদের পাঠায় এই যে উইকিপিডিয়াতে বা এই যে ইয়েতে কি বলে তাদের তাদের নিউজ লেটারে দেয়, নিউজ লেটার বা ওয়েবসাইটে যে ছবিগুলো দেয়, তার মানে ওখান থেকে যে সিগন্যালটা পাঠানো হয় সেই সিগন্যালটা 21 ঘন্টা দৌড়ায়, তারপরে এসে পৃথিবীতে পৌঁছায়। এবার সায়েন্স কাকে বলে এবার চিন্তা করো। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এবার দেখো কারিশমা, দেখো সে এখন সেই কিভাবে ওই দূর ডিস্টেন্সের খবর আমাদের দিয়ে যাচ্ছে। ম্যাক্সওয়েল যদি এটা বাইরে না করতো, কেউ জানতো ওইখানে সেই জুপিটার পার হয়ে সেই সূর্যের শেষ সীমানাতে কি হচ্ছে, মাধ্যাকর্ষণ শক্তি ওখানে কেমন, বা ওখানকার এই যে আলো জ্বলে, হ্যাঁ আলো জ্বলে যে মাঝে মাঝে আমরা দেখি ওই ইয়েতে নাসার ছবিতে হঠাৎ করে দেখা যায় ব্রাইট ইলুমিনেশন, এই জিনিসগুলো কি, নিয়ন হিলিয়াম জ্বলছে, কিভাবে এই সমস্ত ওগুলো হচ্ছে, এই খবর তোমাকে দিচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। চলে গেলাম আমাদের পড়ায় এবার।
এবার একটু নাসার রিপোর্ট থেকে আবার তোমাদের চলে আসি। তাহলে আমি এখানে ফেজ ভেলোসিটি বুঝাইলাম এবং এই কন্ডাক্টিং মিডিয়ার অনেক কিছু বুঝাইলাম। এবার অন্য কন্ডাক্টিং মিডিয়াম আরেকটা প্রপার্টি চলে যাই। আরেকটা প্রপার্টি ওয়েভ ইম্পিডেন্স। ওয়েভ ইম্পিডেন্স তোমরা ইয়ার জন্য এয়ারের জন্য পড়াইছিলাম তো না? এয়ারের জন্য পড়াইছিলাম না? এয়ারের ওয়েভ ইম্পিডেন্স কত? স্যার 0 স্যার 120 পাই। ধরো 0 বলে 120 পাই। 377 ওহম বলবা। 120 পাই ওহম। ইউনিট হচ্ছে ওহম, যেহেতু তার রেজিস্ট্যান্স বলছি, ইম্পিডেন্স বলছি। ইম্পিডেন্স বলো রেজিস্ট্যান্স বলো ওহম। 0 কে বললো জানি? 0 মানে কি? কি 0? কি বললা তুমি? কনফিউজ করে ফেলতেছো। 0 কি? কি 0? না স্যার ওটা আলফা বিটা 0 স্যার। আলফা মানে অ্যাটেনিউয়েশন কনস্ট্যান্ট, লস ফ্যাক্টর 0। আরে লস ফ্যাক্টর 0 মানে কারেন্ট ফ্লো হতে পারে না। এই তো, এই জন্য তো লস ফ্যাক্টর 0। স্যার ওইটার সাথে মিলে কোনটা মিলছে না? আমি বলতেছি ইম্পিডেন্স ইটার কথা বলছি। ওয়েভ ইম্পিডেন্স ইটা। এখানে ওয়েভ ইম্পিডেন্স বের করার জন্য এই যে আমি সমস্ত এগুলো একদম ওই সিমিলার টু দা ওই এয়ারের জন্য যেভাবে বের করছি ঠিক একই রকম, কোনো সিমিলার নট সেম। এই হলো কথা। এই যে দেখো বের করছি EX/WX, এগুলো তোমাদের ইকুয়েশন থেকে বের করছি। এই তো তার ইকুয়েশন। এবং এই ইকুয়েশনে দেখা যাচ্ছে এটা যেহেতু আছে মিন্স এটা এটা উপরেরটা হচ্ছে ইমাজিনারি, আর যেহেতু গামা ইটসেলফ কমপ্লেক্স, ফলে ইটা জিসি মানে হচ্ছে গুড কন্ডাক্টর। গুড কন্ডাক্টরের ওয়েভ ইম্পিডেন্স কমপ্লেক্স। এবং শেষ পর্যন্ত এটা ডেরাইভ করে দেখাইছি। এই যে ইটাকে আমরা লিখতে পারি আর রিয়েল পার্ট মানে রেজিস্টিভ এন্ড এক্স পার্ট মানে রিঅ্যাক্টিভ পার্ট। এই যে 511 দিয়ে ডিফাইন করলাম। এই তো এগুলোকে বের করছি আবার যে এই আর এক্স এন্ড আর ওয়াই সমান, এই দুটোটা সমান এবং এদের অ্যাঙ্গেল হচ্ছে 45 অ্যাঙ্গেল। আচ্ছা 45 অ্যাঙ্গেলে ওরা থাকে, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আর রিয়েল পার্ট প্লাস এখানে বোধহয় একটা জে রয়ে গেছে না? সরি, এখানে একটা জে রয়ে গেছে, ভুলে গেছি আমার। এখানে একটা জে আছে, জে এটা ভুলে গেছি। তার মানে রেজিস্টিভ পার্ট প্লাস জে অফ রিঅ্যাক্টিভ পার্ট হয় ইম্পিডেন্স। তো এটা জে রয়ে গেছে, সরি। আচ্ছা তাহলে কি এই যে জে অফ রিঅ্যাক্টিভ পার্টস, এই প্লাস জে অফ রিঅ্যাক্টিভ পার্টস দিয়ে তুমি কিছু বুঝতে পারো? এই ইম্পিডেন্সটা কি ধরনের ইম্পিডেন্স? মানে ক্যাপাসিটি কি ইন্ডাকটিভ? কেউ যদি বলতে পারো, সেকেন্ড ইয়ারের পড়া কিন্তু। ইম্পিডেন্স যখন রিয়েল প্লাস যে সামথিং হয় তখন এটা হলো ইন্ডাকটিভ ডমিনেন্ট। ইন্ডাকটিভ ডমিনেন্ট হলো প্লাস রিঅ্যাক্টিভ পার্ট, আর যদি ক্যাপাসিটিভ ডমিনেন্ট হয় তাহলে মাইনাস হবে। আচ্ছা তাহলে এগুলো বের করছি, এগুলো তোমাদের যে পরীক্ষা ডেরিভেশন আসে, এগুলো বিশেষ করে এই অংশটা যে 5.12a 5.12b, যে রিয়েল এবং ইমাজিনারি পার্ট সমান হচ্ছে এত, এই যে এইটা ডেরিভেশনে আসে। যে ডেরাইভ করে দেখো ওয়েভ ইম্পিডেন্সের রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট সমান এবং এত। এরপরে চলে আসো, এই যে কতগুলো এক্সাম্পল করে দেখাইছি, দেখাই আমি টেবিল সাজাইছি, যে টেবিল সাজাইছি, এগুলো তোমার অঙ্কটা করবা, অঙ্কটা আসবে পরীক্ষাতে। কপারের জন্য আমি ফ্রিকোয়েন্সি ঠিক রাখছি এবং এগুলা এই কন্ডাক্টিভিটি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছি, কন্ডাক্টিভিটি সেম রাখছি। তাতে দেখা যায় ফ্রিকোয়েন্সির সঙ্গে এই ইম্পিডেন্স মানে ভ্যারি করলেও সবই কিন্তু অনেক কম। খেয়াল করে দেখো, এই যে ম্যাগনিটিউড, কিন্তু এটা ম্যাগনিটিউড পার্ট, ফেজ পার্ট না, শুধু ম্যাগনিটিউড। এটা 1.110 টু দি পাওয়ার -5, 4 -3 তার মানে কি অনেক অনেক কম। মানে ওয়েভ ইম্পিডেন্স বলতেই নাই, বলতে পারো। বুঝা যাচ্ছে? হোয়ারএজ এয়ারের ভিতর দিয়ে যখন যায় তখন সে কিন্তু ওহম 377 ওহম ফিল করে। কন্ডাক্টিং এর মধ্যে কিন্তু সে কোনো এই রেজিস্ট্যান্স ফিল করে না। দ্যাট মিন্স এই জন্যই আমরা বলি যে কন্ডাক্টরের ভিতর দিয়া ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে সারফেস কারেন্ট আকারে সহজে চলে যেতে পারে, প্রপাগেট করতে পারে। এই কিন্তু পেনিট্রেট করতে পারে না, সারফেসের নিচে দিয়ে একদম জাস্ট সারফেস বলতে পারে, সারফেস কারেন্ট বলতে পারে। আচ্ছা এই তো তাহলে হলো, এটা হলো তাদের এই ইম্পিডেন্স বোঝানো হলো। ইম্পিডেন্স অনেক কম, সহজে যেতে পারে।
এবার ফেজ রিলেশন আসো ই এবং এইচ এর ফেজ রিলেশনের জন্য আমাকে রিয়েল ফর্মে যেতে হবে, কমপ্লেক্স থেকে ফেজর ফর্ম থেকে কমপ্লেক্স রিয়েল ফর্মে যাব। এই যে ই টু দি পাওয়ার জে ওমেগা টি এই অংশটা অ্যাড করতে হবে, অ্যাড মানে কি মাল্টিপ্লাই করতে হবে করে এই ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক এর মধ্যে তফাৎ দেখো। ইলেকট্রিকের মধ্যে আছে cos অফ ওমেগা টি মাইনাস বিটা জেড, আর হোয়ারএজ ম্যাগনেটিকের মধ্যে আছে cos অফ ওমেগা টি মাইনাস জেড আবার মাইনাস থিটা ইটা আছে। তার মানে ওই এডিশনাল একটা ফেজ পার্ট আছে যেটার ভ্যালু হচ্ছে 45। বলবা কিছু? কে কি বলতে যাচ্ছিল না বলে নাই? তাহলে দেখা গেল কি ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিকের একটা ফেজ ডিফারেন্স আছে, তারা সেম ফেজে না। হোয়ারএজ আমি এয়ারে দেখাইছিলাম যে এটা সেম ফেজে আছে না, ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড গুলো সেম ফেজে থাকে। এটা এয়ার এর জন্য দেখাইছিলাম। তো এই তো আরেকটা প্রপার্টি যে ফেজ রিলেশন হচ্ছে ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক কন্ডাক্টিং মিডিয়াতে এরা ফেজ রিলেশনে থাকে, মানে সেম ফেজে থাকে না, এটাকে আউট অফ ফেজ বলে। এই যে আউট অফ ফেজে থাকে গেল, এই যে একটা প্রপার্টি গেল। এখন এই আউট অফ ফেজে থাকার দুটা পয়েন্ট এখানে আমরা করছি, মানে পয়েন্ট আউট করছি। এই দুটো পয়েন্ট হলো এখান থেকে আমরা শিখতে পারি, বুঝতে পারি। কি বুঝতে পারি? The first point is that since the wave impedance for good conductor is complex, the current flow in a conductor has both resistive and reactive part. বুঝা গেল? Resistive reactive part আছে, বুঝা গেছে। Reactive component is inductive, এই যে আমি একটু আগে বলে আসছিলাম, দেখো এই কথাটাই এখানে বলা আছে। Since the imaginary part is positive, হলো? আচ্ছা, the E field lags the H field, lagging leading বুঝো তো না, field by pi by 4। আচ্ছা ঠিক আছে গেল। আবার সেকেন্ড পয়েন্ট হচ্ছে the second point can be explained with an example। কি? ধরো আমরা ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক এর যে ইম্পিডেন্সটা ডিফাইন করি, তারা এই ইকুয়েশন দিয়ে ডিফাইন করি না, E by H equal to ওয়েভ ইম্পিডেন্স। জি স্যার, মনে আছে? ওই যে ডেরাইভ করছিলাম উপরে, E by H equal to ওয়েভ ইম্পিডেন্স ইটা, জিসি মানে হলো গুড কন্ডাক্টর। তাহলে এবার যদি তুমি এইচ কে যদি এই ডান দিকে নিয়ে আসো, তাহলে ডান দিকের এই অংশটা খেয়াল করো, ডান দিকের অংশটা কিন্তু অনেক ছোট হবে। কেন? কারণ ইটা ইটসেলফ হলো পয়েন্ট অর্ডারে 10 to the power -3 মাইনাস যে 10 to the power -3 অর্ডারে। তাহলে 10 to the power -3 অর্ডারে যদি তুমি এইচ কে মাল্টিপ্লাই করো, তাহলে ই এর ভ্যালু অনেক ছোট হবে না? ইএক্স এর ভ্যালু অনেক ছোট, কিন্তু সেটাই লিখছে এখানে দেখো, small value of magnitude of eta g means electric field Ex is less than Hy। ইলেকট্রিক ফিল্ড মানে খুবই কম ম্যাগনিটিউড H এর তুলনায়। Thus the electromagnetic energy in a conductor is nearly all magnetic energy। আচ্ছা, তারপরে এই ছবি দিয়ে বুঝাইছি, যদি ইলেকট্রিকের অ্যাম্পলিটিউড যদি এটা হয়, ম্যাগনেটিক এটা অনেক বড় হবে, কারণ ইটা হলো এদের রেশিও। ফলে ইটা যদি কম হইতে হয়, তাহলে এইচ এর ভ্যালু ই থেকে অনেক বড় হইতে হবে, তাহলে না ভাগ করলে ইটা কম হবে। বুঝা গেল? একটা ছবি দিয়ে বুঝাইলাম। আবার আরেকটা ছবি আছে এখানে দেখো, if an electromagnetic wave is incident from air onto a copper plate, it will be totally reflected due to the mismatch of wave impedance। এই যে মিডিয়াম 1, মনে করো মিডিয়াম 1 হচ্ছে এয়ারের ওয়েভ ইম্পিডেন্স হচ্ছে 377 ওহম। কত ওহম? 377, অলমোস্ট 400 ওহম বলা যায়, তাই কি? এয়ারে ওয়েভ ইম্পিডেন্স হচ্ছে 400 ওহম। হোয়ারএজ এই কপার প্লেটে, এই যে মিডিয়াম 2 কপার মধ্যে ওয়েভ ইম্পিডেন্স কত? 0.0001। তাহলে এই যে ওয়েভ ইম্পিডেন্সের ম্যাচিং হলো না, সেই জন্য এখানে এসে ওয়েভটা বাউন্স করে ফেরত যায়। এই যে এখানে লেখা আছে, plate will be totally reflected due to the mismatch of wave impedance in two mediums। বুঝতে পারছো? যদি ওয়েভ দুটো মিডিয়াম হয় এবং তাদের ইম্পিডেন্স যদি ডিফারেন্ট হয়, তাহলে ওয়েভটা রিফ্লেক্ট ব্যাক করে চলে আসবে আগের মিডিয়াম। এই আর কি, এখান থেকে রিফ্লেকশনটাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে এক্সপ্লেইন করা যায়।
ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি এরকম দুইটা মিডিয়াম পার হয় পরপর, তখন এই সমস্ত কাণ্ড ঘটবে। এটা আরো অনেক ধরনের এক্সাম্পল আমরা দিতে পারবো, আপাতত এটা দিয়ে বুঝাইলাম, পরে আরো আসবে। এবার আসো কমপ্লেক্স পারমিটিভিটি। কমপ্লেক্স পারমিটিভিটি জিনিসটা কি? কমপ্লেক্স পারমিটিভিটি এপসাইলন সি দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা, এটা জিনিসটা কি দেখো, ডেল ক্রস এইচ, এটা যদি এয়ার এর জন্য লিখি, এই যে এয়ার এর জন্য, এয়ার মিডিয়াম, তো এয়ার মিডিয়ামে তোমার, আচ্ছা এটা বোঝানোর আগে এইটা বুঝাই, তাহলে তুমি ওখানে যেতে পারবো। ফর কন্ডাক্টিং মিডিয়াম আমার অ্যাম্পিয়ার লটা হলো এইটা, ডেল ক্রস জেসি প্লাস জেডি। জেসি হলো কন্ডাক্টিং কারেন্ট ডেনসিটি, আর ডি হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেনসিটি। ম্যাক্সওয়েল এটা অ্যাড করছে, এই পার্টটা ম্যাক্সওয়েল অ্যাড করছে। তাহলে কন্ডাক্টিং মিডিয়ামের মধ্যে দুটো কারেন্ট আছে, একটা হলো কন্ডাক্টিং কারেন্ট, কন্ডাকশন কারেন্ট, আর একটা হলো ডিসপ্লেসমেন্ট কারেন্ট। কিন্তু যেখানে কারেন্ট নাই সেখানেও কিন্তু ডিসপ্লেসমেন্ট কারেন্ট কিন্তু আছে, জেডি, ম্যাক্সওয়েল ইকুয়েশন অনুযায়ী। তাতে কি বোঝা গেল? যে মিডিয়ামটা যদি কন্ডাক্টর হয় বা নন কন্ডাক্টর হয়, যেটাই হোক, ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেনসিটি কিন্তু থাকবে, জেডিটা দুই জায়গায় থাকে। তা যদি হয় তাহলে জেডির স্টাইলে যদি আমরা দুইটা ইকুয়েশনে প্রকাশ করি, যেমন এইটা আছে জে ওমেগা এপসাইলন ই, এই একই স্টাইলে যদি এই ইকুয়েশনটাকে প্রকাশ করি, তখন এটাকে লিখতে হবে সিগমা প্লাস জে ওমেগা মিউ এপসাইলন ই। সেটাকে যদি আমি এই ইকুয়েশনের স্টাইলে লিখি, জে ওমেগা কমন নেই, আর মাঝখানের অংশটা যদি এইভাবে লেখি, তাহলে দেখা যায় এই ইকুয়েশন দুটো প্রায় সিমিলার হয়। তখন এই ব্র্যাকেটের ভিতরের অংশটাকে আমরা কমপ্লেক্স পারমিটিভিটি ডিফাইন করতে পারি। বুঝছো কিনা দেখো। মানে এই ফর্মে 519 ফর্মে, ইকুয়েশন 519 ফর্মে যদি এই 520 কে যদি প্রকাশ করা হয়, তখন এই 521 ফর্মে প্রকাশ করা যায়, এবং তখন আমরা এই মাঝখানের এই ব্র্যাকেটের অংশটাকে বলবো কমপ্লেক্স পারমিটিভিটি বা কমপ্লেক্স ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। এই কমপ্লেক্স ডাইলেকট্রিক কনস্ট্যান্টকে এবার যদি তুমি, যেহেতু এটার মধ্যে একটা কমপ্লেক্স টার্ম ঢুকে আছে, ইমাজিনারি টার্ম ঢুকে আছে, তাহলে এইটাকে কমপ্লেক্স ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এইভাবে আমরা ডিফাইন করলাম। এবং এইটাকে তোমার তখন রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট দিয়ে যদি লিখি, তখন আমরা এরকম ভাবে লিখতে পারি। এবং ফাইনালি এটার অ্যাঙ্গেল, রিয়েল পার্ট বা ইমাজিনারি পার্ট, এটার অ্যাঙ্গেল যদি আমরা ডিফাইন করি tan থিটা, তখন আমরা এইভাবে লিখবো, এপসাইলন ডাবল এপসাইলন বাই রিয়েল পার্ট এরিয়া। এবং সেটার রেজাল্ট হচ্ছে 25 ইকুয়েশনে দেওয়া আছে, কন্ডাক্টিভিটি বাই ওমেগা এপসাইলন মাল্টিপ্লাইড বাই ওমেগা এপসাইলন। বুঝা গেল? এই ইকুয়েশনটা কিন্তু আমরা অনেক জায়গায় ইউজ করব। এই ইকুয়েশনটা কি জন্যে? টু ক্লাসিফাই মেটেরিয়ালস, টু ক্লাসিফাই মেটেরিয়ালস। এখন দেখো এটা কিভাবে করে। এই যে when del x is less than 1, the medium is considered a low loss dielectric. আবার যখন tan theta greater than 1, it is considered a good conductor. তো এইগুলোর অনেকগুলোর এখানে কিছু ডেসক্রিপশন আছে, আমরা এগুলো এক্সাম্পল একটু দেখি। কোয়াজি কন্ডাক্টর একটা আছে, এটা থাক, তাহলে আমরা একটু দেখি এক্সাম্পল কয়েকটা। এই ছবিতে ওদের ফেজ রিলেশন আঁকা হয়েছে, ইমাজিনারি পার্ট, রিয়েল পার্ট। আর এইখানে এই নিচের টেবিলে এখানে কতগুলো অঙ্ক করছি আমি, এই অঙ্কগুলো রেজাল্ট এখানে বসানো আছে। এখানে খেয়াল করো যে মেটেরিয়ালের মধ্যে গ্লাস আছে, কার্বন আছে, সিলিকন আছে, সি ওয়াটার আছে, তারপরে জার্মেনিয়াম আছে, অ্যালুমিনিয়াম, কপার, এগুলো আছে। তো এগুলোর কন্ডাক্টিভিটি নিছি, এদের কন্ডাক্টিভিটি এরকম এদের টেবিলের মধ্যে পাওয়া যায়। আর এদের রিলেটিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এপসাইলন আর, তার ভ্যালু নিছি।
তার ভ্যালু নিয়ে আমি এই টেবিলটা বানাইছি, যেখানে আমি ক্যালকুলেট করছি 10 ডে 10 থিটা। তো 10 থিটার ভ্যালু দেখো যে গ্লাসের জন্য হচ্ছে যে 10⁻⁻13, আর কার্বন ডায়মন্ডের জন্য হচ্ছে এটা ক্যালকুলেট করি নাই, সরি এটা করি নাই, এটা এরকমই অর্ডার হবে কারণ যেহেতু এই যে কন্ডাক্টিভিটি অনেক কম। আর সিলিকনের জন্য হচ্ছে 0.06, আবার সি ওয়াটারের জন্য হচ্ছে 89, আবার জার্মেনিয়াম, অ্যালুমিনিয়াম, কপার এগুলোর জন্য বাইর করছি 10⁸, 10⁹, 10⁻11, এগুলো কিন্তু সব পজিটিভ, 10 সব পজিটিভ, ওয়ারএজ এই গ্লাস, কার্বন এইগুলোর জন্য হলো নেগেটিভ। তাহলে আমরা যে ডেফিনেশন দিছিলাম এখানে, এই যে এখানে যে ডেফিনেশন দিছি ওটার সঙ্গে মিলি কিনা দেখো। এই যে 10 থিটা যখন গ্রেটার দেন 1 হবে তখন সেগুলো হবে কন্ডাক্টর, গুড কন্ডাক্টর, আর যখন কম হবে তখন এটা হবে ডাইলেকট্রিক অথবা ইনসুলেটর, এইগুলা ডাইলেকট্রিক অথবা ইনসুলেটর। তো সেগুলি আমি এখানে এই টেবিলে করছি, সেখানে দেখো এখানে আমি অঙ্কগুলি করছি নিচে। তার মানে দেখা গেল এইটাও এখনো 89 মানে 90 মনে করো, 90 আর নিয়ার ইকুয়াল টু 1 যদি ধরি তাহলে আমি 90টাকেই বেশি প্রাধান্য দেব, কারণ 1 হলো একেবারে কম। এইভাবে আমি এই অঙ্কগুলি করছি এখানে। এই যে প্রথমে কপারের জন্য বাই করছি, তারপরে এই বিভিন্ন মেটেরিয়ালস জন্য বাইর করছি, ক্যালকুলেটেড 10 মেগাহার্টজ যেটা ফিক্সড রাখছি। প্রথমে অ্যালুমিনিয়াম বাইর করলাম, তারপরে কপার বাইর করলাম, তারপরে জার্মেনিয়াম বাইর করলাম, তারপরে এটা কি গ্লাস, জার্মেনিয়াম, সি ওয়াটার, সিলিকন, গ্লাস, এগুলাকে যদি টেবিলে প্লেস করি তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে যে আমি ক্যালকুলেট করে বাইর করছি। এটা মানে গ্লাসের জন্য হলো এই রেশিও দুটো হচ্ছে এই যে 4.49 × 10⁻13, যেটা 1-এর থেকে অনেক অনেক কম। এই জন্য এগুলাকে ধরবো আমরা ইনসুলেটর। এই যে ওখানে উপরে ডেফিনেশন ছিল ইনসুলেটর। এই যে যখন এটা অনেক কম, মিডিয়াম ইজ কনসিডার্ড লো লস ডাইলেকট্রিক। আচ্ছা, যখন এটার থেকে বড় হবে তখন হবে গুড কন্ডাক্টর। বড় যখন হবে তখন গুড কন্ডাক্টর। সেখানে মানে সেখানে দেখো এই যে এখানে দেখো, এখানে গুড কন্ডাক্টর মানে হলো এই যে জার্মেনিয়ামের এত, সিলিকনের, অ্যালুমিনিয়ামের এত, এইগুলা দিয়ে আমি মোটামুটি গুড কন্ডাক্টর পাইছি। এগুলো 1-এর থেকে অনেক অনেক বড়, 10⁸, 9, 10, 1-এর তুলনায় অনেক বড় টার্ম। তেমনি ভাবে এই কি বলে এটাকে, ওই যে কন্ডাক্টিভিটি বের করছি ইয়ের জন্য, সরি টেন্ডেল বের করছি, 10 থিটা বা টেন্ডেল বের করছি যখন কি বলে এটাকে, এই কন্ডাক্টিভিটি না, কন্ডাক্টিভিটি যখন ডিফারেন্ট তখন আমরা বের করছি এবং বের করে দেখলাম 10 থিটা ইকুয়াল টু, এই যে অনেকগুলো দেখাইছি এখানে, 10 থিটা এটা হলো মাইনাস, তার মানে এটা হলো কপার, এই ইনসুলেটর, এরপর এটাও এরপরে দেখো সি ওয়াটার আছে, একটু যদি বাদ দাও, এটা হচ্ছে দেখো জার্মেনিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম, তারপরে এটা হচ্ছে কপার। হ্যাঁ, এগুলো বেশ কন্ডাক্টিং মিডিয়াম, 1-এর থেকে অনেক বড় আর এটা 1-এর থেকে অনেক ছোট। এই ক্যালকুলেশন গুলো এখানে করা আছে, কিভাবে করছি দেখো। তাহলে 10 থিটা গেল কপারের জন্য, ওটা হলো বাই করেছি সিলিকন, অ্যালুমিনিয়ামের জন্য, তারপরে কপারের জন্য বাই করছি। তারপরে যেহেতু ওখানে ফর্মুলাটা কনস্ট্যান্ট, শুধু এপসাইলন জায়গায় এপসাইলন আর বসবে, টেলিফোনের জায়গায় টেলিফোন, সরি ওই 10⁻⁴ এর ভ্যালু 10⁻⁴ এর মধ্যে বসবে। তা যদি হয় তাহলে এখানে এই যে আমি সবগুলো ভ্যালু বসাই করে দেখছি, তোমরা এগুলো 2-একটা এক্সাম্পল করবা যেন এগুলোকে পরে আমরা পরীক্ষায় কাজে লাগাইতে পারি। তারপরে আসো এক্সাম্পল 2-তে, প্লেন ওয়েভ থ্রো সি ওয়াটার। হ্যাঁ, সি ওয়াটারটা তোমরা বুঝাইলাম, এখন একটা অঙ্ক দিয়ে বুঝেছি। সেই অঙ্কটার মধ্যে দেখো এখানে টেবিল করছি, টেবিলে দেখাই, টেবিলের মধ্যে দেখো টেবিলের মধ্যে কি লিখছি, ডেলকে ডিফাইন করা হয় কত, 37%। ইনিশিয়াল ইলেকট্রিক ফিল্ড ইনিশিয়াল থেকে কমতে কমতে 37% যখন হয়,
তখন EX0 আমরা বের করতে পারি। তখন আমার স্কিন ডেপথ এটা কিন্তু সাবমেরিন সি ওয়াটারে হচ্ছে স্কিন ডেপথ হচ্ছে 7 মিটার বা 8 মিটার। হ্যাঁ, আচ্ছা, যদি 1% হয়, যদি 1% হয় তাহলে হচ্ছে 37 মিটার। যখন ফ্রিকোয়েন্সি 1 কিলো ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল যদি তুমি সাবমেরিনে কন্ডাক্ট করতে চাও তাহলে 37 মিটারের মধ্যে থাকতে হবে, তাহলে তুমি সিগন্যাল রিসিভ করতে পারবে। আর যদি হার্জ কমায় দেয় 1 কিলো থেকে 60 হার্জে চলে আসে, এটা ছিল 1 কিলো, এটা 1 কিলো, এটা 60 হার্জ। এই 1 কিলো থেকে 60 হার্জে চলে আসলে দেখো কত ডেপথে যাওয়া যাচ্ছে। দেখো, ধরো ডেল হচ্ছে তোমার কি বলে এটাকে, পেনিট্রেশন ডেপথ যখন আমার মোটামুটি এর সমান, তাহলে কত দিছো? পেনিট্রেশন ডেপথ 400%। হ্যাঁ, হ্যালো, দেখো যদি এই ইলেকট্রিক ফিল্ড যদি আমার 37% যদি কমে, তাহলে আমার 60 গিগাহার্টজে 32 মিটার পর্যন্ত ডেপথে আমার সাবমেরিন থাকলে চলবে। যদি 10% আমার ইলেকট্রিক ফিল্ড অ্যাম্পলিটিউড কমে যায়, 10% কমে ইনিশিয়াল থেকে যদি 10%ও কমে, তাহলে 74 মিটারের ডেপথে থাকলেও চলবে। আর যদি ইলেকট্রনিক সার্কিট যদি আরো ভালো হয়, যেখানে ইনিশিয়াল অ্যাম্পলিটিউড 1% রিডিউস করছে, তখন 150 মিটার ডেপথে থাকলেও সাবমেরিন আমি কমিউনিকেট করতে পারবো। এই হচ্ছে শুভঙ্করের রহস্য। শুভঙ্করের ফাঁকি না, এটা শুভঙ্করের রহস্য, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন তুমি ইনিশিয়াল অ্যাম্পলিটিউডের 1% পর্যন্ত তুমি টলারেট করতে পারো, মানে 99% তোমার লস হয়ে গেছে, 1% এসে রিডিউস করছে, তাও কিন্তু ইলেকট্রনিক সিগন্যাল প্রসেসিং এতই স্ট্রং এখন যে আমরা সিগন্যাল রিকভার করতে পারি। তো সেই অবস্থায় 150 মিটার নিচে থাকলেও সাবমেরিন তুমি কমিউনিকেট করতে পারো। এই হলো রহস্য। আচ্ছা, এরপরে আমি আরেকটা এক্সাম্পল দেখাইছি, এটা হলো ওয়েট সয়েল। এই যে ওয়েট সয়েল অর্থ হচ্ছে এটা কখন কাজে লাগে? এই এক্সাম্পলটা হচ্ছে যখন কয়লা খনিতে মানুষ আটকা পড়ে, তখন এই এক্সাম্পলটা কাজে লাগে। এই যে এয়ার সয়েল বাউন্ডারিতে কিভাবে আমরা কাজ করব, তখন এয়ারের জন্য একরকম মানে ওয়েভ ইম্পিডেন্স, আর সয়েলের জন্য আর একরকম ওয়েভ ইম্পিডেন্স। সয়েলকে সাধারণত কন্ডাক্টিং মিডিয়াই ধরা হয়। তো সেটা হলেও তারও একটা বিভিন্ন রকম ভ্যালু আছে। এই যে এপসাইলন নটের ভ্যালু আছে, এটা সেটা আছে, এগুলো করে আমি একটা এক্সাম্পল দেখাইছি এখানে। দেখলাম জেড নট ইকুয়াল টু 0 থেকে যদি কত নিচে, খনির কত মিটার নিচে থাকলে পরেও আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিই, মানে এই সাউন্ড না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিই কত নিচে পর্যন্ত আমরা ওদের খবর নিতে পারবো। এটাকে ক্যালকুলেশন করে বের করে দেখাইছি। এটা হলো 293, প্রায় 190 মিটার, 290 মিটার নিচে থাকলেও তুমি কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের রিলে দিয়ে কমিউনিকেট করে ওর সঙ্গে যোগাযোগ করতে পারবা। আর 290 মিটার কিন্তু অত সোজা না। 100 মিটার যে দৌড় দেয় ইয়েতে অলিম্পিকে 100 মিটার, এবার তার 200 বা 300 মিটার ডেপথ চিন্তা করো, মাটির নিচে। এটা কিন্তু অত সোজা না। মাটির নিচে 300 মিটার ঢুকা অত সোজা। তো সেখানে থাকলেও এটা দেখাইছি, এটা যে মাইনের মধ্যে কিভাবে মানুষ আটকা পড়লে কাজ করে, ওখানে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যাবে কিনা, কিভাবে কমিউনিকেট করবো সেটা। তো এবার আমাদের মোটামুটি সব কন্ডাক্টরের যত রকম প্রপার্টি আছে সবই আমি মোটামুটি বলে ফেলছি। আরেকটা যেটা আছে সেটা হলো এই যে এই প্রপার্টিটা পরে আমি আরেকটা লেকচারে এটাকে ডিটেইলস তোমাদের বলবো। সেটা হচ্ছে দুইটা মিডিয়ামে যখন আমার ইম্পিডেন্স চেঞ্জ হয়, ওয়েভ ইম্পিডেন্স চেঞ্জ হয়, এই যে এই এক্সাম্পলটা, ওয়েভ ইম্পিডেন্স যদি চেঞ্জ হয় তখন সমস্ত এনার্জি রিফ্লেক্ট করে চলে আসে, মানে রিফ্লেক্টেড ওয়েভ আকারে তখন সিগন্যালটা যে মিডিয়ামে যেই মিডিয়াম থেকে গেল ওই মিডিয়ামই ব্যাক করে।
এই যে এই মিডিয়ামে তখন এই মিডিয়াম 1 বা এয়ারে তখন আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে লিখবো সামেশন অফ ইনসিডেন্ট এন্ড রিফ্লেক্টেড ওয়েভ। এই জন্য আমাদের দেখবা সলিউশন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সলিউশন আমাদের দুই ধরনের ওয়েভ আসে, একটা ইনসিডেন্ট একটা রিফ্লেক্টেড। দ্যাট মিন্স যে একটা মিডিয়ামে যদি ওয়েভ রিফ্লেক্ট করে তাহলে একটা মিডিয়ামে আমরা ওকে সুপারপজিশন আকারে ধরতে পারি, সেটা পরবর্তী লেকচারে দেখাবো। এবং ওখান থেকে এই জাপান আমেরিকার সেকেন্ড গ্রেট ওয়ার্ল্ডের এই কাহিনী সেখান থেকে আসবে। আর এখানে সাবমেরিনের কথা গেল, তো এইখানে আমি সমস্ত ক্যারেক্টারিস্টিক্স গুলো আপাতত যেটুকু পড়ছি এইটুকু সামারাইজ করলাম। সেই সামারাইজেশন থেকে দেখো কি কি আছে ক্যারেক্টারিস্টিক্স। মেইন ক্যারেক্টারিস্টিক্স গুলো হচ্ছে যে এটা তোমার হলো এটা ইউনিফর্ম প্লেন ওয়েভের জন্য আমরা এইভাবে লিখি, এটা ঠিক আছে। এবং এগুলো ইউনিফর্ম প্লেন ওয়েভের জন্য এটা এয়ার এর জন্য একই রকম, x ইকুয়াল টু প্লাস মাইনাস ইনফিনিটি, y ইকুয়াল টু প্লাস মাইনাস ইনফিনিটি এবং dx dy ইকুয়াল টু 0 এভাবে ধরে করি। তারপরে ইট হ্যাজ এ ট্রান্সভার্স ইট ইজ এ ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটাও সত্য, এটাও তাহলে এই কন্ডাক্টিং মিডিয়ামের জন্য সত্য। তারপরে ওয়েভ ইকুয়েশন গুলো এইভাবে ডেরাইভ করলাম, তার সলিউশন এইভাবে দিলাম, আলফা বিটাকে এইভাবে লিখলাম। আলফা এবং বিটা গুড কন্ডাক্টরের জন্য হলো এত ভ্যালু, ফেজ ভেলোসিটি হচ্ছে এত, ওয়েভ ইম্পিডেন্স কি এটাকে যদি আমি লিখি তাহলে আমার এইভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। কোথায় কোথায় লিখছি সেটা দেখো। এখন কমপ্লেক্স, এইটা একটা কমপ্লেক্স, এর একটা রিয়েল পার্ট একটা ইমাজিনারি পার্ট থাকে। তারপরে আসছি এই ফেজ রিলেশন, ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক এর ফেজ রিলেশন হলো একটা ফেজ রিলেশন থাকে, ওরা সেম ফেজে থাকে না, সেটা বের করে দেখাইছি। তারপরে ENH ইজ মিউচুয়ালি পারপেন্ডিকুলার এবং ERH মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এটা দেখানো যায় ইউনিফর্ম প্লেন ওয়েভের জন্য। অতএব এই প্রপার্টিটা এর জন্য প্রযোজ্য। তারপর আরেকটা মেটেরিয়ালস কে তফাৎ করার জন্য ট্যান ডেল বা ট্যান থিটা, কখনো কখনো ডেল বলে, কখনো কখনো এটা থিটাও বলে। ট্যান লস ট্যানজেন্ট, অ্যাকচুয়ালি লস ট্যানজেন্ট হলো ওই যে ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডিভাইডেড বাই কন্ডাকশন কারেন্ট, এটাকে যদি করো তাহলে এরকম আসে। এগুলা বিভিন্ন মেটেরিয়ালস এর জন্য আমরা দেখাইছি। এই হলো আমার মোটামুটি আজকের লেকচার। আর এগুলো কতগুলো তোমার টেবিল আকারে দিয়েছি তোমার সুবিধার জন্য, আর বাকি আর কিছু নাই। তোমরা এবার যদি কিছু বলতে চাও বলো, আমি তো লেকচার শেষ করলাম। আর যদি কোনো থাকে কিছু তোমাদের যদি প্রশ্ন থাকে বলো, কিছু বলবা, কোনো প্রশ্ন কিছু আগের শীটটা নাকি পড়ে আসবে বলছিলা, সেখানে থেকে যদি কোনো প্রশ্ন থাকে তাও করবা বলছিলা, কোনটা এখন কি অবস্থা বলো, কিছু পড়ছিলা নাকি? হ্যালো, স্যার রিডিং করেছিলাম, তেমন কোনো প্রবলেম হয়নি, মানে অনেকটা নিজে থেকে বুঝে নিয়েছি স্যার। বলো কি এত সহজে বুঝে ফেললা? না তাহলে মানে স্যার ওভাবে তো আর স্যার, বোঝা হয় না, কিন্তু মানে সেলফ স্টাডিটা আর কি সেলফ সাফিসিয়েন্ট হয়েছে স্যার। তাহলে কি লেকচার ধরে নিব যে তোমরা লেকচার বুঝতেছো? জি স্যার, ধরে নিতে পারেন। কোনো প্রশ্ন আরো কিছু থাকলে, এত সহজ এত কঠিন লেকচার কেমনে এত সহজে তোমরা বুঝে ফেলতেছো বুঝতেছি না। স্যার আমার একটা কনফিউশন আছে স্যার। বলো। স্যার মানে আপনি যে লেকচারটা আগে বললেন কথা সবই বুঝছি, কিন্তু আগের এই কন্ডাক্টিং মিডিয়ামের জন্য। জি স্যার, জি স্যার। হ্যাঁ বলো। মানে স্যার একদম প্রথমে যখন মানে বলতেছিলেন যে ফ্রিকোয়েন্সি কম থাকলে ওরা গুড কন্ডাক্টরের সব ইলেকট্রন গুলারে ইউজ করে পুরা ক্রস সেকশনাল এরিয়া জুড়ে যাবে। হ্যাঁ পুরো হ্যাঁ যায়, হ্যাঁ পুরো তারের ভিতর দিয়ে ক্রস সেকশনাল এরিয়া পুরোটাই সে ইউজ করে, এফিশিয়েন্টলি ইউজ করে পুরো এরিয়াটা ইউজ করে এবং ওইখান থেকে সে যায়, হ্যাঁ ফ্লো করে। হ্যাঁ তারপর আর স্যার যখন ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, জি স্যার বাড়াইলে তখন স্যার মাঝের এরিয়াটা ইউজ করে না। তখন ওইটা লজিক ছিল যে স্যার ওই সিগন্যাল গুলো এতই ঠাসাঠাসি করে যায় যে ইফেক্টিভ এরিয়া কমে যায়। এখন স্যার এইটা বুঝছি, আবার বলছিলেন যে এক্সপোনেনশিয়ালি ডিকে করে সিগন্যালটা। হ্যাঁ এখন স্যার মানে এইটা বুঝছি, কিন্তু স্যার মানে ফিজিক্সটা বুঝতেছি না, মানে স্যার কেন ওই মাঝের এরিয়াটায় দিয়ে যাবে না, মানে সাইডে দিয়ে যাবে না, মানে স্যার মানে ফিল করতে পারতেছি না জিনিসটা। আরে আমি তোমার এটা দেখো আমাদের সলিউশনটাই তো ওরকম। আচ্ছা দেখো আবার আসতেছি। হ্যাঁ ঠিক আছে, সলিউশনটাই তো ওরকম। সেটা তাহলে আগের লেকচার, যে 4 নম্বর লেকচারে সেটা বুঝে গেছি। দেখো সলিউশনটাই তো আমার ওয়েভ ইকুয়েশনের সলিউশনটাই তো ওরকম ছিল। দেখো এই যে আমার
এই যে আমার ওয়েভ ইকুয়েশন, ইউনিফর্ম প্লেন ওয়েভ ওয়েভ ইকুয়েশন, এটা না একটা কম্পোনেন্টের জন্য, ধরো একটা কম্পোনেন্টের জন্য ইএক্স এর জন্য এবং ইউনিফর্ম প্লেন ওয়েভের জন্য ওয়েভ ইকুয়েশনটা এইভাবে রিডিউস করে, তাই তো? জি স্যার। এইটাকে যদি তুমি এখন ইউনিফর্ম প্লেন ওয়েভের জন্য তো শুধু জেড থাকবে, আর তো অন্য কি এক্স অন্য ওয়াই থাকবে না, ডি/ডিএক্স ডি/ডিওয়াই ইকুয়াল টু 0, তাই তো? জি স্যার, জেড তাহলে প্লেন এই যে বরাবর। 4.22 ইকুয়েশনটা না, এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা এখানে যদিও পার্শিয়াল আছে, যেহেতু একটা পার্শিয়াল, এখানে তুমি টোটাল ডিফারেন্সিয়েশন ধরতে পারো, ডি/ডিজেড, মানে ডেল না ধরে ডি/ডিজেড। জি স্যার। হলো? তাহলে এই যে 422 ইকুয়েশনের জেনারেল সলিউশন হচ্ছে এই যে এটা, এই যে জেনারেল সলিউশন এ মানে রিফ্লেক্টেড ওয়েভ প্লাস ইনসিডেন্ট ওয়েভ, সুপারপজিশন অফ টু ওয়েভস, ইনসিডেন্ট প্লাস রিফ্লেক্টেড, বি হচ্ছে ইনসিডেন্ট, এ হচ্ছে রিফ্লেক্টেড। হলো? জি স্যার। এইটুকু বুঝছো তো? এইটুকু কোনো অসুবিধা নাই তো? না স্যার। এটুকু কোনো অসুবিধা নাই, কারণ দেখো ওয়েভ ইকুয়েশনটাই বলতেছে, ওয়েভ ইকুয়েশন মানে হলো তোমার ওই ওয়েভটা, এই ইলেকট্রিক যে ওয়েভটা ইএক্স, ইলেকট্রিক কম্পোনেন্ট ওয়েভটা কিভাবে কপারের মধ্যে দিয়ে যাবে, কন্ডাক্টিং মিডিয়ামে যাবে, সেটা এই ওয়েভ ইকুয়েশন সেটা ক্যারেক্টারিস্টিক্স ডেসক্রাইব করবে, এটাই তো বলতেছে, মানে কি, তাই তো? এটাই তো নিয়ম, ওয়েভ ইকুয়েশনের মানে তো তাই, তাই না? স্যার রেফারেন্স আছে ম্যাথমেটিক্স এখানে। আরে বুঝলাম তো, মানে হচ্ছে কোন মিডিয়ামের ভিতর দিয়ে ওয়েভটা কিভাবে যাচ্ছে তার নেচারটা এই ইকুয়েশন ডেসক্রাইব করে, এই তো কথা। জি স্যার। ঠিক আছে না? এই ইকুয়েশন ডেসক্রাইব করে কিভাবে যাচ্ছে, সেটা হচ্ছে এই যে এটা, সেটা হচ্ছে জেনারেল সলিউশন, হচ্ছে যে এটা, এই যে এটা জেনারেল সলিউশন, রিফ্লেক্টেড ওয়েভ, ইনসিডেন্ট ওয়েভ। এখন যদি তুমি একটা ওয়েভ চিন্তা করো, শুধু রিফ্লেক্ট ইনসিডেন্ট ওয়েভ, শুধু ইনসিডেন্ট ওয়েভ চিন্তা করলাম, এই যে রিফ্লেক্টেডটা বাদ দিলাম, যে শুধু ইনসিডেন্ট ওয়েভ যাচ্ছেই যাচ্ছেই, রিফ্লেকশন কোথাও বাধা নাই তার, রিফ্লেক্ট হওয়ার মতো, রিফ্লেক্ট হয়ে ব্যাক করার মতো কিছু নাই, যেতেই আছে যেতেই আছে, তখন কি অবস্থা হচ্ছে দেখো। তখন এইটাকে যদি তুমি একটু ইয়া করো, ইলাবোরেট করো, এই যে গামা, গামা জিএস মানে গামা ফর গুড কন্ডাক্টর, এটার ভিতরে আছে আলফা এবং বিটা। এই দেখো গামার ভিতরে আলফা এবং বিটা আছে কিন্তু কন্ডাক্টিং মিডিয়ামের জন্য, এয়ারের থেকে একটু আলাদা কিন্তু, কারণ আমরা গামা সি কে আমরা ধরছিলাম গামা সি ইকুয়াল টু আলফা, এই যে দেখো, এই যে আলফা প্লাস জে বিটা, গামা কমপ্লেক্স এবং তার একটা রিয়েল পার্ট এবং একটা ইমাজিনারি পার্ট থাকবে, এই এতে তো কোনো দ্বিমত নাই তোমার, এখানে কোনো দ্বিমত নাই তো, গামা কমপ্লেক্স, এবং সেটা যে উপরের ইকুয়েশন বের করে দেখছি, দেখাইও দিচ্ছি তোমার, এই যে এই যে উপরের ইকুয়েশন দেখাই দিচ্ছি, একটা রিয়েল পার্ট একটা ইমাজিনারি পার্ট আছে, বুঝতেছো নাকি? হ্যাঁ না বলো, তাহলে না আমি আগাইতে পারি। এটুকু বুঝছো তো? এটুকু, এই যে গামা, গামা কিন্তু কমপ্লেক্স, এই যে এখানে বের করে রাখছি। হ্যালো, কে জানি নাম তোমার, কি নাম? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না নাকি? এই আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, ও মনে হয় নাই। স্যার ও মনে হয় আবরার স্যার। আবরার, আবরার যদি হয় তাহলে দেখো এই ইকুয়েশন আমি বুঝাই গেছি, গামা একটা রিয়েল পার্ট একটা ইমাজিনারি পার্ট থাকবে, সেই জন্য এটা অ্যালজাবরা দিয়ে ডিফাইন করলাম। এবার অ্যালজাবরা, যেমন একটা অ্যালজাবরা বললাম যে আলফা প্লাস জে বিটা, একটা অ্যালজাবরা বললাম, এবং সেটার যদি এবার আমরা এই অ্যালজাবরাটা এখানে এই ওয়েভ ইকুয়েশনে আমরা পুট করি, এটা সাবস্টিটিউট করি, তাহলে কি দেখা যাচ্ছে দেখো, এটা হলো মাইনাস আলফা জেড, মানে এই এক্সপোনেনশিয়াল ফাংশনটা কিন্তু কমপ্লেক্স না, ইমাজিনারি টার্ম না, এটা এক্সপোনেনশিয়াল ডিকে। ওয়ারাস পরেরটা দেখো, পরেরটা দেখো, সেটা হলো জে বিটা জেড, মানে ইমাজিনারি, ইমাজিনারি মানে এটা ইউলার্স ফর্মুলা দিয়ে যদি ভাঙাও, তাহলে এখানে কস এবং সাইন, এটা দুইটা ওয়েভের সমষ্টি, সাইনোসোডিয়াল ওয়েভ, এটা হলো সাইনোসোডিয়াল ওয়েভ আর এটা হলো এক্সপোনেনশিয়াল। ও যে আমাকে জিজ্ঞেস করলো যে এক্সপোনেনশিয়ালি ডিকে করে, এই যে এই টার্ম থেকে আমি বলছি যেটা এক্সপোনেনশিয়ালি ডিকে করে, কারণ ওই ছেলে গেল কই আমি বুঝতে পারলাম না। জি স্যার, এই যে স্যার। আসছো? জি স্যার, আমার নেট প্রবলেম ছিল। এই তো এই যে গামা এক্সপোনেনশিয়ালি আলফা মাইনাস জে বিটা, এটা দিয়ে আমরা প্রমাণ করতে পারি যে অ্যামপ্লিটিউডটা এক্সপোনেনশিয়ালি ডিকে করে। জি স্যার। আর এই যে নেক্সট যে এটা হলো রিয়েল পার্ট, কিন্তু এটা রিয়েল পার্ট, আর ইমাজিনারি পার্টটার মধ্যে এটা কিন্তু এটা সাইনোসোডিয়াল ওয়েভ, বিকজ এর মধ্যে সাইন এবং কোসাইন ওয়েভ দুটোই আছে। তাহলে সাইন ওয়েভটাকে যদি ওই ওয়েভ সাইনোসোডিয়াল ওয়েভ ওইভাবে রাখি,
আর এখানের এই এক্সপোনেনশিয়াল ডিকে এবং বি এই দুইটাকে একসঙ্গে লিখি আমরা, তাহলে ই এক্স নট জেড লিখতে পারি। তার মানে বুঝাচ্ছি আমি যে অ্যামপ্লিটিউডটা কন্ডাক্টিং মিডিয়ামের জন্য ধীরে ধীরে প্রপাগেশন ডিস্টেন্সের সঙ্গে অ্যামপ্লিটিউড কমতে থাকে। হোয়ারএজ তুমি যদি ওই এয়ার মিডিয়ামে দেখো, এয়ার মিডিয়ামে কিন্তু ওটা ই নট, অনলি ই নট, কোনো ফাংশন অফ জেড ছিল না। খেয়াল করে দেখো। জি স্যার, আর এখানে মানে জেড যদি 1 মিটার হয় আর 100 মিটার হয়, অথবা 1 ইনফিনিটি মানে ইনফিনিটি মিটারও হয়, তাও কিন্তু ওর অ্যামপ্লিটিউড কিন্তু 100 মিটার 100 ভোল্টই থাকবে, 100 ভোল্ট পার মিটার থাকবে। শুধু চেঞ্জ হবে ফেজ দিয়ে তার টোটাল অ্যামপ্লিটিউডটা কমবে বাড়বে। এখানে ফেজও চেঞ্জ হচ্ছে, প্লাস অ্যামপ্লিটিউডটাও কিন্তু ইটসেলফ কমে যাচ্ছে। এখানে দুটো ফ্যাক্টর, কারণ এখানে এই যে সাইন এবং কস, এই যে ডান দিকের যে এই সাইনোসোডিয়াল, এটা তো সাইন এবং কস, এবং সাইন এবং কসের ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে ভ্যারি করে, তাই না? +1 পার মাইনাস +0.9 +0.8 +0.6 +0.1 0 -0.1 -0.2 -8.8 -1 এর মধ্যে এই যে দেখো ও ভ্যারি করে। যখন 1 দিয়ে 0.1 দিয়ে মাল্টিপ্লাই করবো তখন এই টার্মটা আরো ছোট হয়ে যাবে। এই যে ই এক্স নট জেড এটা আরো ছোট হয়ে যাবে, মানে এখানকার এই ফ্র্যাকশনটা দিয়ে যদি এটা মাল্টিপ্লাই করো। আর এটা ইটসেলফ আলফার উপর ডমিনেন্ট। এই আলফা এটাকে ডিটারমাইন করে সে কোনখানে গিয়ে কত ডিস্টেন্সে গিয়ে সে কত কমবে, ওইখান থেকে স্কিন এফেক্ট আসে। জি স্যার, প্রপাগেশন, হ্যাঁ, প্রপাগেশন কনস্ট্যান্ট হলো বিটা, আর এটাকে বলবে অ্যাটেনিউয়েশন কনস্ট্যান্ট। অ্যাটেনিউয়েশন মানে অ্যাটেনিউয়েট হয়ে যাওয়া, মানে লস হয়ে যাওয়া। জি এটা স্যার, কিন্তু এই ইয়েতে এয়ার এর মধ্যে কিন্তু এই আলফাটা মিসিং, এই জন্য ওটা লসলেস আর এটা হলো লস। এবার বুঝছো কিনা দেখো, যদি না বুঝো আবার কোনদিন প্রশ্ন করবো, আবার দিয়ে দেবো। আজকে 1টা বেজে গেছে। আচ্ছা স্যার, আর থ্যাংক ইউ স্যার। কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, তাহলে আজকে স্যার পড়ার বাইরে একটা জিনিস বলো। জানার ছিল স্যার। বলো। স্যার আমাদের এখন যে টাইমলাইনটা দেওয়া আছে ওই অনুযায়ী তো স্যার আমাদের 20 তারিখ ইন কোর্স হবে, মানে এটা কি স্যার 20 তারিখে তাহলে হবে? হ্যাঁ, 20 তারিখ মানে হলো ফেব্রুয়ারি 20 তারিখ। ইয়েস স্যার, ওখানে তো এটাই দেয়া। হ্যাঁ, 20 তারিখ ওইখানে দেওয়া আছে। তা আমরা কতটুকু আসলাম, কয় লেকচার গেছে আমাদের? আমরা বলছি যে 7-8টা বা 7-8টা 6-7টা লেকচারের পরেই ইন কোর্স নিতে হবে, এই আর কি। এটা ওই রুটিন অনুযায়ী ওইভাবেই আছে। তাহলে কি আমাদের অনলাইনে হবে না অফলাইনে হবে? আরে সেটা একটু অপেক্ষা করো না, কালকে তো আমরা বুঝতে পারবো 6 তারিখে কি আর বাড়াইবো কি বাড়াইবো না। এত অস্থির হলে কেন? আমিও তো জানি না কি হবে। আমি তো ফোন থেকে সকাল থেকে অনেকবার ফোন দিলাম, বলে যে স্যার একটু অপেক্ষা করেন। 6 তারিখ পর্যন্ত না ইউনিভার্সিটির ফেব্রুয়ারি 6 তারিখ পর্যন্ত না বলছে আপাতত, নাকি প্রজ্ঞাপনে তাই তো আছে? জি স্যার, আপাতত এটাই আছে। তাহলে এত অস্থির হলে কেন? 6 তারিখ যাক, 6 তারিখের এখনো 2-3 দিন আছে, হয়তো দেখবো শুক্রবারই একটা প্রজ্ঞাপন জারি করছে, অথবা শনিবারই একটা জারি করতে পারে। এটা আমি তো বলতে পারি না। এটা সরকারও তো যেইভাবে ইয়ে করে, তাদেরও তো একটা কমিটি আছে, তারা তো ওই কি বলে তাদের অ্যাডভাইজারি কমিটি যেভাবে তাদেরকে ইয়ে করে কি বলে সাজেস্ট করে, ওইভাবেই তারা এডুকেশন ইনস্টিটিউশন এটা সেটা খুলে বাড়ায় বন্ধ করে। এডুকেশন মিনিস্ট্রিও তো আছে। তো এগুলা একটু ওয়েট করো, তারপরে বলতে পারবো। এগুলো হঠাৎ করে কিছু বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাখি এখানে। খোদা হাফেজ। বলবা কিছু আর? তাহলে শেষ। না স্যার, থ্যাংক ইউ। তোমাদের কি লেকচার যেভাবে দিচ্ছে এভাবে চলবে, না আরো স্পিড আপ করবো, আরো তাড়াতাড়ি যাবো নাকি? না স্যার, পেজটা ঠিক আছে। তোমরা তো মাঝে মাঝে হারায় যাও, ঢুকে কোথায় চলে যাও। লিখে দেখি চ্যাট বক্সে দিয়ে রাখছে 74 না 73 জানি, অথচ আমি দেখি ক্লাসে অ্যাটেন্ডেন্স 45 না 48 ছিল জানি। এইরকম ফাঁকি দিলে তো মুশকিল।